মানুষ ব্যথার জন্য যে গোঙানিটা করে সেরকম নয়, জোর করে তাকে যদি মেরে ফেলা হয় সে যে গোঙানিটা হয়। কিন্তু ওর ঘাটটা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘোরানো। ছাদের টিনের উপর ভারী পায়ের আওয়াজ হতো। সত্যটা ভয়ঙ্কর। নমস্কার, মেডিটেল এজেন্ট থেকে আমি সুপর্ণা। আজ আমি উপস্থিত হয়েছি যে ঘটনাটা নিয়ে, সেই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন আমাদেরই সাবস্ক্রাইবার, আমাদেরই দর্শক বন্ধু বাংলাদেশ থেকে, বাংলাদেশ বান্দারবান থেকে। আর সেই ঘটনাটা ও যেরকম ভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেই রকম ভাবেই আজ আমি আপনাদের পড়ে শোনাবো। তার আগে বলে দিই, যদি এই বন্ধুটির মতো, এই সাবস্ক্রাইবারটির মতো আপনাদেরও কোনো গল্প থাকে, আপনাদেরও কোনো ঘটনা থাকে যেগুলো আপনাদের জীবনের সাথে জড়িত, বা কোনো কেস স্টাডি থাকে, তাহলে আমাদের মেডিটেল এজেন্টের যে অফিসিয়াল ইমেল আইডি, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আপনারা পাঠাতে পারেন। আমরা নিশ্চয়ই সেই গল্পটি, সেই ঘটনাটি সবার মাঝখানে তুলে ধরবো। যে বন্ধুটি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক এবং উনি নিজের এক ছদ্ম নাম দিয়েছেন। সেই ছদ্ম নামেই আমি ঘটনাটি শোনাবো। তার ছদ্ম নাম হলো মং। আমি ঘটনাটা শুরু করছি তার ভাষাতেই, পুরোপুরি তার ভাষাতেই। বান্দারবান জেলা শহরের এক প্রান্তে আমাদের বাড়ি। পাহাড়ের কোল ঘেঁষা মেন রোডের ঠিক পাশেই। রাতের বেলা পাহাড়ি বাতাস যখন বয়ে যায় তখন মেন রোডের ল্যাম্পপোস্টের আলোটাও যেন কেঁপে কেঁপে ওঠে। আমাদের বাড়ির ঠিক পাশেই আরেকটি বাড়ি। দুই বাড়ির মাঝখানে শুধু একটা ইটের দেওয়াল। এই দেওয়ালটা শুধু দুই পরিবারের সীমানা প্রাচীর নয়, যেন দুই মেরুর বিভাজক রেখা। ওপাশের বাড়িটা আমার নানির বড় ভাইয়ের। নানি মানে বুঝতে পারছেন, দিদা। রক্তের টানে তারা আমাদের আত্মীয় হলেই জমি জমার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল, যেটা সাধারণভাবে হয়ে থাকে। আজকাল অর্থের জন্য সবাই সবার শত্রু হয়ে যায়, সেরকমই ঘটনা। পাহাড়ি এলাকায় জমির দাম যে কি তা স্থানীয়রাই জানে। ওই দেওয়ালটা ভেঙে দেয় তাদের জমি বাড়ানোর লোভে তারা শেষ পর্যন্ত এমন এক পথ বেছে নিল যা মানুষের বেলায় কল্পনাও করা যায় না। মানে ঘটনাটা সত্যিই খুব গম্ভীর। তারা নাকি স্থানীয় এক কুখ্যাত ওঝার কাছে গিয়ে আমাদের উপর বান বা কালা জাদু করিয়েছিল। কি অবস্থা ভাবুন, এক অর্থের জন্য, জমি জমার জন্য কালা জাদু করেছে। ঘটনাগুলো শুরু হলো এক অমাবস্যার রাতে। সেই রাতে আকাশটা মেঘলা ছিল। পাহাড়ের দিক থেকে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এসেছিল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ বাড়ির পেছনের দেওয়ালে ধাম করে একটা প্রচন্ড শব্দ হলো। শব্দটা এতটাই তীব্র ছিল যে মনে হলো কেউ যেন বিশাল কোনো হাতুড়ি দিয়ে ইটের দেওয়ালটা ভেঙে ফেলার চেষ্টা করছে। নানি তখন অসুস্থ, তার ঘুম ভেঙে গেল। অবশ্যই ঘুম ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। যদি এত জোরে রাত 2টোর সময় কোনো আওয়াজ হয়, কোনো শব্দ হয়, যে কারো ঘুম ভেঙে যাবে। আমি আর বাড়ির লোকজন টর্চ আর লণ্ঠন নিয়ে ছুটে গেলাম দেওয়ালের পাশে। মেন রোডের হলুদ আলোটা দেওয়ালের গায়ে এসে পড়েছিল, কিন্তু দেওয়ালের নিচে যা দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল। রাস্তার ধারে একটা সাদা বিড়াল মরে পড়ে আছে, কিন্তু বিড়ালটা মৃত্যুটা স্বাভাবিক কোনো কারণে হয়নি। মানে বিড়ালটা যে মৃত্যু হয়েছে সেটা কোনো স্বাভাবিক কারণ নয়, অস্বাভাবিক কারণে হয়েছে। ওর শরীরটা রাস্তার বাইরের দিকে পড়েছিল, কিন্তু ওর ঘাটটা সম্পূর্ণ 180 ডিগ্রি ঘোরানো। বাবারে, শুনেই সত্যি এক ভয়ানক ঘটনা, শুনেই হাড় হিম হয়ে যাচ্ছে। মাথাটা বাড়ির ভেতরের দিকে, আমাদের বাড়ির ঠিক নানির ঘরের জানলার দিকে তাক করা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিড়ালটার শরীরে কুকুর বা শিয়ালের কামড়ানোর কোনো দাগ নেই, এক ফোঁটা রক্তও নেই। তার মানে বিড়ালটাকে কিভাবে মারা হয়েছে? ধম করে পড়েছে, মানে কেউ ছুঁড়ে ফেলেছে, তাই নয় কি? কারণ যদি কুকুরে বা শিয়ালে কামড়াতো, রক্তের দাগ থাকতো, বা কেউ মারতো, তাতেও তো একটা দাগ থাকতো। ওর চোখ দুটো স্থির, পাথরের মতো শক্ত, আর সেই মৃত চোখ দুটো যেন সরাসরি
নানির ঘরের ভেতরটা ভেদ করে তাকিয়ে আছে। মানে যখন বিড়ালটি মারা গেছে, যেভাবে পড়েছে, মং যে আমাদের ঘটনাটা বলছে, তার নানির বাড়ির যে ঘরটা ছিল তার দিকে তাকিয়েছিল। মানে কতটা ভয়ঙ্কর। ওর মুখটা সামান্য ফাঁক করা, যেন মরে যাওয়ার আগ মুহূর্ত ও বাড়ির ভেতরে কাউকে দেখে চিৎকার করে উঠেছিল। সেই রাতেই আমরা নিশ্চিত হলাম ওপাশের আত্মীয়রা আমাদের ধ্বংস করতে মারণ কামড় দিয়েছে। সেই থেকে নানির শারীরিক পতন শুরু হলো। ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু শরীরটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেন কেউ অদৃশ্য হাতে ওর প্রাণ শক্তি চুষে খাচ্ছে। বাড়ির পরিবেশটাও বদলে যেতে লাগলো। মাঝরাতে হঠাৎ ছাদের টিনের উপর ভারী পায়ের আওয়াজ হতো। প্রথমে ভেবেছিলাম কুকুর উঠেছে, কিন্তু কুকুর তো আর মাঝরাতে ছাদে ওঠে না। সেই আওয়াজটা কুকুরের পায়ের আওয়াজের মতো হলেও ওদের পায়ের নখ দিয়ে টিনের চাল খুঁড়ানোর শব্দটা এমন ছিল যেন কেউ ছাদের উপর থেকে নানির ঘরের ঠিক মাথার উপরটা খুঁড়ে ফেলার চেষ্টা করছে। কখন আমার মনে হতো দেওয়ালের ওপাশ থেকে কেউ যেন দেওয়ালে কান লাগিয়ে আমাদের নিঃশ্বাসের শব্দ শুনছে। মানে মাঝে শুধু একটা দেওয়াল, তাই জন্য কে কি বলছে বা কে কি করছে শোনা যায়, সেরকমই নিঃশ্বাসের শব্দ শুনছে সেটা মনে হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো তার কিছুদিন পর। নানির যন্ত্রণা যখন চরমে, শরীরে এতটাই ব্যথা যে ও বিছানায় শুয়ে অস্পুষ্টে গোঙাতেন। আমরা যেরকম আওয়াজ করি না ব্যথা হলে, ও এরকম এই গোঙানির যে আওয়াজটা, সেই আওয়াজটা হতো। সেই গোঙানিটা কোনো মানুষের গলার আওয়াজের মতো ছিল না, যেন ভেতর থেকে কেউ ওর প্রাণটা ছিঁড়ে বের করে আনছে। মানে মানুষ ব্যথার জন্য যে গোঙানিটা করে সেরকম নয়, জোর করে তাকে যদি মেরে ফেলা হয় সে যে গোঙানিটা হয়, বালিশ চেপে ধরে বা যে কোনোভাবে যে গোঙানিটা হয়, সেরকম ধরনের গোঙানি। সেই রাতে নানির পাশে শুয়েছিলেন আমার বড় মাসি। বাড়িটা মেইন রোডের পাশে হলেও রাত তখন 3টে। রোড দিয়ে কোনো গাড়ি যাচ্ছে না, চারিদিকে একটা মৃত্যু নীরবতা। অবশ্যই রাত 3টে, পাহাড়ি এলাকা, একদমই নিস্তব্ধ, কোনো আওয়াজ পাওয়া যায় না। নানি ব্যথায় ছটফট করছেন, আর মাঝে মাঝে বুকের ভেতর থেকে একটা অদ্ভুত কর্কশ গোগানির শব্দ বের করছেন। হঠাৎ বড় মাসি খেয়াল করলেন দেওয়ালের ওপাশ থেকে, যে দেওয়ালটা ওপাশের আত্মীয়দের বাড়ির সাথে লেগে আছে, সেখান থেকে ঠিক একই শব্দ ভেসে আসছে। শুনলেই কিরকম লাগছে না? এই ঘরে মঙ্গের নানি গোঙানি হচ্ছে, আর ঠিক একইভাবে দেওয়ালের ওই পার থেকে ওরকমই শব্দে কেউ গোগাচ্ছে। রাত 3টে, কতটা ভয়ঙ্কর। নানি যখন গোগাচ্ছেন, দেওয়ালের ওপাশ থেকে হুবহু সেই একই তালে, সেই একই স্বরে গোঙানির শব্দ আসছে। কিন্তু সমস্যা হলো ওই শব্দটা কোনো প্রতিধ্বনি বা ইকো নয়, কারণ মেন রোডের উল্টো দিকে পাহাড়, সেখান থেকে প্রতিধ্বনি আসার কথা নয়। আর সবচেয়ে গা ছমছমে বিষয়টা হলো ওই শব্দটার গলার স্বরে একটা অমানসিক আর্দ্রতা ছিল, যেন কেউ গলার ভেতরে পচা রক্ত ভরে ডাকছে। বড় মাসির গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি ভয়ে ভয়ে নানিকে ঝাঁকিয়ে জাগিয়ে ফিসফিস করে বললেন, মা চুপ করো, প্লিজ চুপ করো, শোনো। নানি ব্যথায় কাতরাচ্ছেন, তবুও মাসির কথায় চুপ করে গেলেন। নানি চুপ হতেই দেওয়ালের ওপাশের শব্দটা সাথে সাথে থেমে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু পাহাড়ি বাতাসের শোঁ শোঁ শব্দ। মাসি নানিকে বললেন, মা তুমি আবার শব্দ করো তো। নানি কাঁপতে কাঁপতে আবার একটা গোঙানির শব্দ করলেন। দেওয়ালের ওপাশ থেকে সাথে সাথে শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা গোঙানির মতো ছিল না। মনে হলো দেওয়ালের ওপাশের জিনিসটা নারীর নকল করতে গিয়ে এবার যেন একটা বীভৎস হাসি হাসলো, এবং সেই হাসিটার শব্দটা দেওয়ালের ওপাশ থেকে নয়, যেন দেওয়ালের ঠিক গায়ে, আমাদের ঘরের জানালার ঠিক বাইরে থেকে ভেসে এলো।
কি ভয়ানক একটা ঘটনা। রাত 3টে, কেউ জানলার সামনে দাঁড়িয়ে হাসছে অমানবিক ভাবে। কি ভয়ঙ্কর ঘটনাটা। মাসি বুঝতে পারলেন ওপাশে কোনো মানুষ নেই। ওটা নানির যন্ত্রণার শব্দ শিখে নিয়েছে, আর এখন ওটা নানির কণ্ঠেই নানিকে ডাকছে। মাসি আর দেরি না করে নানিকে জড়িয়ে ধরে সারা রাত নিজেদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মের গ্রন্থে প্রার্থনা মন্ত্রে আউড়ে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে আমরা যখন বিষয়টা জানলাম, তখন পুরো বাড়িটা একটা শ্মশানের রূপ নিয়েছে। ওপাশের আত্মীয়রা জমির জন্য এমন একটা কাজ করেছে যা শুধু আমাদের নয়, তাদের নিজেদের বংশকেও ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আজ ওই দেওয়ালটা ওখানেই দাঁড়িয়ে আছে। বান্দরবানের কুয়াশা মাখা রাতে যখন মেন রোডের আলোটা ওই দেওয়ালের গায়ে এসে পড়ে, তখন মনে হয় দেওয়ালের ভেতরটা যেন এখনো নিঃশ্বাস নেয়। নানি আজ আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওই দেওয়ালের ওপাশের অদৃশ্য সত্যটা আজও কি ওখানেই দাঁড়িয়ে আছে, নাকি কোনো নতুন শিকারের খোঁজে রাতের বেলা মেন রোড ধরে হেঁটে বেড়ায়? জমির লোভে মানুষ যখন রক্তের ঋণ ভোলে, তখন পাহাড়ের বাতাসে ভেসে বেড়ায় শুধু অশরীর আর্তনাদ। এই ঘটনাটা এতটুকুই। মং আরেকটি ঘটনা পাঠিয়েছে। এই এপিসোডে সেই ঘটনাটা আমি বলছি না, পরবর্তী এপিসোডে মংয়ের দ্বিতীয় ঘটনাটিও আমি বলবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।